গত মাসে ফিফা 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ শেষের মাধ্যমে 2026 যে আয়োজনটা ছিল ফিফার বিশ্বকাপের, সেটা শেষ হলো বা সম্পন্ন হলো। তো এটা আমরা মোটামুটি সবাই কম বেশি উপভোগ করলাম। অনেক ধরনের কন্ট্রোভার্সি ছিল, যে আর্জেন্টিনা হচ্ছে যে কমিটির দল, তারপরে হচ্ছে যে অনেক অনেক রকমের ব্যাপার ছিল, কন্ট্রোভার্সি ছিল। অনেকে অনেক রকমের আহ, সমালোচনা করেছেন। আহ, কিন্তু তারপরও মোটামুটি বিশ্বকাপ ফুটবলটা সবাই উপভোগ করেছেন। আর স্পেশালি বাংলাদেশে আহ, যেহেতু মানুষের আবেগ অনেক বেশি, কাজে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে মূলত আবেগটা বেশি থাকে। তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলাও যখন হয়েছে, মানুষ অনেক বেশি আগ্রহ নিয়েই দেখেছে। সমালোচনাও হয়েছে, আবার আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ নিয়েও সমালোচনা হয়েছে। আমি পার্সোনালি আর্জেন্টিনাকে পছন্দ করি। আসলে আহ, আর্জেন্টিনা ফাইনালে যে ম্যাচটা খেলেছে সেটা আমারও ভালো লাগেনি, কিন্তু স্পেন আবার অনেক ভালো খেলেছে। তো তারাই আসলে যৌক্তিক আহ, মানে দাবিদার ছিল ফুটবলের, মানে বিশ্বকাপের 26-এর। কিন্তু তারপরেও মানে আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু ফাইনাল, আসলে আর্জেন্টিনা কাপটা নিতে পারলে মনে হয় ভালো হতো। তবে আমি আসলে বিশ্বকাপটা শুরু হওয়ার আগে মনে করছিলাম মানে প্রথম রাউন্ডেই মনে হয় বাদ পড়ে যাবে আর্জেন্টিনা, প্রথম রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে। কারণ সাধারণত কেউ যদি একটা বিশ্বকাপ জিতে, সাধারণত পরের বিশ্বকাপ সেই দলের জেতার সম্ভাবনা আসলে অনেক কম। এরকম রেকর্ড হাতে গোনা দুই তিনটা দলই করতে পারছে, আর কেউ করতে পারে না, অনেক বছর আগের কথা। তো আমি ভেবেছিলাম যে প্রথম এক দুই রাউন্ডের মধ্যে মনে হয় আর্জেন্টিনা বাদ পড়ে যাবে আর কি। তো তারপরও মোটামুটি টেনে টুনে ফাইনাল পর্যন্ত গেছে, কিন্তু ফাইনালে গিয়ে হেরে যাওয়াটা আসলে আমার খারাপ লাগছে অনেক। কারণ আমি মনে করছিলাম যে যেহেতু ফাইনাল উঠেই গেছি, কাপটা হয়তো পাবে, কিন্তু পায় নাই। আসলে ওরকম খেলাও খেলতে পারে নাই ফাইনালে। আর আগেও আর্জেন্টিনা অনেকগুলো ম্যাচ নিয়ে অনেক রকমের সমালোচনা ছিল, ফাইনাল নিয়ে অনেক রকমের মানে ষড়যন্ত্র তত্ত্ব টাইপের, যে যার মতো করে অনেক কিছু বলছে। যাই হোক, দিন শেষে আহ, মূল কথাটা হচ্ছে যে সবাই কিন্তু বিশ্বকাপ ফাইনালের 2026-এর যে টুর্নামেন্টটা, এটা কিন্তু মোটামুটি সবাই উপভোগ করেছে। সবার এন্টারটেইনমেন্ট হয়েছে, একটা সুন্দর সময় কেটেছে। এই বিশ্বকাপ ফুটবলটাকে কেন্দ্র করে অনেক অনেক আয়োজন করা হয়েছে। আমি যে এলাকাতে থাকি, এখানে আমি আসলে জানতামই না মানে ফাইনালের আগে যে এখানে এত বড় একটা খেলা দেখার জন্য আয়োজন হয়। তো যেদিন ফাইনাল সেদিন কোনো কারণে আমি বাইরে ছিলাম, অনেক রাতে বাসায় আসি। তো তখন আসলে দেখলাম যে বিশাল আয়োজন। তো যে কোনো কারণে ওইখানে গিয়ে আসলে আমার দেখাটা সম্ভব হয়নি, বাট এমনিতে আমারও মনে হয়েছিল যে আসলে ওইখানে সবার সাথে ম্যাচটা দেখলে মনে হয় ভালো লাগতো। ওটা আর্জেন্টিনা আর স্পেনের ম্যাচের কথা বলছি। তা আসলে আহ বিশ্বকাপ ফুটবলটা সবার মাঝে একটা আবেগের নাম, স্পেশালি বাংলাদেশে তো বটেই। আর আমরা সবাই আহ খেলাটা যখন যে সময়টা টুর্নামেন্টটা চলে, এটা তো মূলত 4 বছর পরে পরে আসে। তো সবাই আসলে এক্সাইটেড থাকে যে আসলে খেলাটা দেখবো, আনন্দ হবে। যদিও আমাদের পার্সোনালি খুব একটা লাভ যে আছে এরকম না, কিন্তু এটা আমাদের একটা বিনোদন, এবং এই বিনোদনের মোটামুটি নিঃস্বার্থ একটা বিনোদন। আমরা আনন্দ পাওয়ার জন্যই মূলত দেখি, এবং মোটামুটি সব প্রতি 4 বছর পর পরই এই আনন্দটা কম বেশি সবাই পায়। এইবারও ব্যতিক্রম না। আর সুন্দরভাবেই মোটামুটি বিশ্বকাপটা শেষ হয়েছে, কিছু কন্ট্রোভার্সি বাদ দিলে। তো বিশ্বকাপটা আমরা সবাই উদযাপন করি, এটা হচ্ছে এক কথায় আহ, বক্তব্য। এখন ধরেন 2030 সালে, 4 বছর, যেহেতু বিশ্বকাপটা 4 বছর পর পর হয়, ধরেন 2030 সালে যে বিশ্বকাপ ফুটবলটা হবে, ওই বিশ্বকাপে দেখা গেল যে আর্জেন্টিনা নাই, ব্রাজিল নাই, স্পেন নাই, জার্মানি নাই, উরুগুয়ে নাই, তারপর হচ্ছে ফ্রান্স নাই, ইংল্যান্ডও নাই। মানে ইউরোপের কোনো দেশই নাই। আবার লাতিন আমেরিকা মানে আর্জেন্টিনা ওরাও মনে হয় নাই। তো এইরকম যদি একটা টুর্নামেন্ট আয়োজন করে ফিফা, আপনি কি ওই টুর্নামেন্টটা খুব আগ্রহ নিয়ে দেখবেন? সম্ভাবনা খুবই কম যে আপনি আসলে দেখবেন। কারণ আহ, ফুটবলটা মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় একটা খেলা হলেও, ধরেন আমাদের এশিয়া রিজিয়নে বা আফ্রিকান যে ফুটবল গুলা, ওগুলা কিন্তু খেলা হয় না এরকম না, খেলা হয়, কিন্তু অত বেশি কিন্তু আবেগটা মানুষকে টানতে পারে নাই। তো ফুটবল
এরিয়াতে সবচেয়ে বেশি মানুষকে টেনে ধরে রেখেছে ইউরোপিয়ান দেশগুলা, বা ওই লাতিন আমেরিকার আর্জেন্টিনা আছে, উরুগুয়ে, ব্রাজিল। তো এই দেশগুলো মোটামুটি, হ্যাঁ, আপনার ফুটবলকে কেন্দ্র করে, ফুটবল টপিকে সবচেয়ে মূল আকর্ষণ হিসেবে কিন্তু এই দেশগুলাই কম বেশি আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। এখন যদি এই দেশগুলা ছাড়া আসলে কোনো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ফিফা, সেইটা আসলে কিন্তু মানুষের মানে যে দেখবে আগ্রহ নিয়ে, সেই সম্ভাবনাটা কিন্তু কম্পারেটিভলি কম। এটা কে দেখতে যাবে? মানে পছন্দের দলই নাই, টুর্নামেন্টেই দল নাই, তাহলে কেন দেখবে? আচ্ছা, আরো একটা অল্টারনেটিভ থট দেই। ধরেন ফিফা একটা টুর্নামেন্ট আয়োজন করছে, যেটার মধ্যে আর্জেন্টিনা নাই, ব্রাজিল নাই, ইউরোপের কোনো দেশ নাই, ধরেন এশিয়ার কিছু দেশ, আফ্রিকার কিছু দেশ নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করছে। আবার ফিফার মতোই নতুন আরেকটা সংগঠন, সে করছে কি, সে আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপিয়ান দেশগুলো সবাইকে নিয়ে সে একটা টুর্নামেন্ট আয়োজন করছে, দুটো একই সময় চলতেছে। আপনি আসলে কোন টুর্নামেন্টটা দেখবেন? এটা মোটামুটি চোখ বন্ধ করেই বলা যায় যে আপনি যেটার মধ্যে ওই যে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি, ফ্রান্স, মানে ইউরোপিয়ান দেশগুলো আছে যে টুর্নামেন্টে, আপনি ওইটাই দেখবেন। কাজে ফিফা যত মহা টুর্নামেন্ট আয়োজন করুক না কেন, এই দেশগুলো ছাড়া বা এই দলগুলো ছাড়া, আপনি আসলে ওইগুলা নিয়ে অত একটা ওরিড হবেন না, আগ্রহ থাকবে না। কারণ আমাদের মানুষের যে ফুটবলের প্রতি আগ্রহটা, এটা কিন্তু ফিফা ঠিক আছে কাজ করছে, বাট আমরা কিন্তু দেখি পছন্দের দল, পছন্দের প্লেয়ার, যেমন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে ফ্রান্সের আহ, যে ফ্রান্স, তারপরে ফ্রান্সের এমবাপ্পে, তারপরে স্পেনের নতুন নতুন প্লেয়াররা যারা অনেক ভালো খেলে, ওদের খেলার যে সৌন্দর্যটা বা খেলার মুগ্ধতাটা, খেলাটা দেখে মুগ্ধ হওয়ার জন্যই কিন্তু আমরা মূলত খেলাটা দেখি। এখন যদি ফিফা এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করে যে যেটার মধ্যে ইউরোপিয়ান দেশ নাই, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নাই, এটা সম্ভাবনা কম যে আমরা কেউ দেখবো। আচ্ছা, তো আসলে এই ইউরোপিয়ান দেশগুলো ছাড়া বা আর্জেন্টিনা বা ওই লাতিন আমেরিকান দেশগুলো ছাড়া বিশ্বকাপ ফুটবল যে আয়োজন করা হইতে পারে, এই আলোচনাটাই বা আসলো কেন, বা আসার প্রয়োজন পড়লো কেন? আসলে এখানে একটা প্যাচ লেগেছে। প্যাচটা হচ্ছে ফিফার যে বর্তমান প্রেসিডেন্ট আছে, জিয়ান্নি ইনফান্তিনো। তো উনি একটা চিন্তা করছে, একটা প্ল্যান করছে আর কি। সেটা হচ্ছে যে ফিফার যে কমার্শিয়াল পার্টটা, এটা সে বেচে দিবে, মানে বিক্রি করে দিবে আর কি। এবং সে ফিফা কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, এটা নিয়ে একটু পরে কথা বলবো। বাট ফিফা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো ফিফার এই যে অ্যাক্টিভিটি গুলা, মানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি বলতে মূলত ফিফাতে ইনকাম হয় যে সোর্স গুলো দিয়ে, সেগুলোর জন্য সে একটা প্রাইভেট কোম্পানি খুলবে, নাম হচ্ছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। তো এই কোম্পানির একটা ভ্যালুয়েশন ধরা হচ্ছে $20 বিলিয়ন বা 2,000 কোটি ডলার। তো সে চিন্তা করছে $4.2 বিলিয়ন ফিফার 20%, ওই ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের 20% শেয়ার বিক্রি করে দিবে। তো এই শেয়ার বিক্রি করে এই টাকা দিয়ে সে কি করবে? সে হচ্ছে যে এই টাকাগুলা তাদের সদস্য দেশগুলাকে দিবে ফুটবল ডেভেলপমেন্টের জন্য। মানে ছোট করে বলি, ফিফা কিন্তু তার যতগুলো সদস্য দেশ আছে, 211টা দেশ, সবাইকে কিন্তু 4 বছরের চক্রে একটা অনুদান দেয় ফুটবলের ডেভেলপমেন্টের জন্য। তো সেই টাকাটা আরো কয়েক গুণ বেড়ে যেতে পারে, এরকম একটা চিন্তা। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু 20% শেয়ার বিক্রি করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এতদিন যে এরকম কিছু ছিল না, চলছে না, চলছে। বাট তারপরেও সে এরকম একটা পরিকল্পনা করছে যে সে 20% স্টেক বিক্রি করে দিবে। আর কেন এই আলোচনা আসছে এটা আমি বলতেছি। আচ্ছা, এই যে ফিফা বিক্রির যে পরিকল্পনাটা, এটার জন্য প্রথমে নামটা আসছে হচ্ছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তো আসলে এই লোকের নামটা সামনে আসলো, এই পরিকল্পনা কিন্তু এই লোকের না, বা সম্ভবত এই লোকের না, আমি জানি না ফর শিওর, বাট সম্ভবত এই লোকের না। এর পেছনে মূল পরিকল্পনাটা হচ্ছে থ্রাইভ ক্যাপিটালের। থ্রাইভ ক্যাপিটাল কে? থ্রাইভ ক্যাপিটাল হচ্ছে কোম্পানি, মানে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, যেটা আহ, বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন লাভজনক উদ্যোগে তারা হচ্ছে বিনিয়োগ করে। তো এইটার ফাউন্ডার কে? জোশুয়া কুশনার। তো আসলে এই প্ল্যানটা ওই জোশুয়া কুশনার এই লোকের নামের মাথা থেকেই আসছে আর কি। তো এই জোশুয়া কুশনারটাকে, আচ্ছা নামটা কি আপনার কাছে, কুশনার নামটা কি একটু পরিচিত পরিচিত লাগে?
জোশুয়া কুশনার? মনে হয় না, কারণ এই নামটা কখনো শুনছেন বলে মনে হয় না। কিন্তু আপনি জ্যারেড কুশনারের নামটা হয়তো একটু একটু শুনছেন। আচ্ছা, আরেকটু সহজ করে দেই। জ্যারেড কুশনার হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা। তাহলে আপনি এইবার নিশ্চয়ই একটা লিঙ্কেজ খুঁজতে পারতেছেন যে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প এটার মধ্যে জড়িত থাকলে থাকতেও পারে। আমার পার্সোনাল ওপিনিয়ন হয়তো বা এটা তারই আইডিয়া, বাট উনি অবশ্য ডিনাই করছে। উনি বলছে যে এই বিষয়ে উনি কোনো আলোচনা করেন নাই, উনি কিছু জানেন না এই বিষয়ে। বাট ফিফার মতো একটা অর্গানাইজেশনের কে বিক্রি করে দেওয়ার জন্য যে পরিকল্পনাটা, এটা কোন সাধারণ মানুষের মাথা থেকে আসবে এটা মনে করার কোনো কারণ নেই। তার চেয়েও বড় কথা যে এই যে থ্রাইভ যে ক্যাপিটালটা, তারা একটা ফান্ড গঠন করছে থ্রাইভ এটার্নাল নামে। এই ফান্ডটা মাত্রই গঠন হয়েছে এই মাসের মার্চ এপ্রিল বা এরকম একটা সময়ে আর কি। তো সেই প্রতিষ্ঠানকেই কেন ফিফা সিলেক্ট করলো যে তার কাছেই বেচতে হবে? বিষয়টা অনেকটা বাংলাদেশের অনেক গভর্নমেন্ট টেন্ডারের মতো আর কি, যে নতুন একটা প্রতিষ্ঠান আসছে, গভর্নমেন্ট তার কাছেই দিবে কারণ সে বেস্ট বিডার। কিংবা আহ, ধরেন নাম নাই, পরিচয় নাই, হুট করে একটা কোম্পানিকে ব্যাংক হচ্ছে শত শত কোটি টাকা লোন দিয়ে দেয়, যেখানে আপনি বা আমি যদি 1 লাখ টাকা লোন নিতে যাই, আমাদের হচ্ছে যে 14 গোষ্ঠীর খবর নিবে, সকল যা আছে সেটার খোঁজ নিবে, যা নাই সেটারও খোঁজ নিবে। বাট দেখা যাবে যে শুধুমাত্র কাগজপত্রের একটা কোম্পানিকে শত শত কোটি টাকা লোন দিয়ে দিছে। তো এগুলো মোটামুটি একই লজিকে চলে। তো এখন ঘটনাটা হচ্ছে যে সম্ভবত মূল পরিকল্পনাটা ডোনাল্ড ট্রাম্পের হতে পারে। এটার কোনো কেউ, ডোনাল্ড ট্রাম্প নিজে এখনো স্বীকার করে নাই বা অন্য কেউ স্বীকার করে নাই, কিন্তু পরিকল্পনাটা এরকম যে ফিফার 20% শেয়ার বিক্রি করে দিতে হবে এই থ্রাইভ ক্যাপিটালের কাছে। আর থ্রাইভ ক্যাপিটালের কাছে বেচা মানে কি? বেচা মানে ওই জোশুয়া কুশনারের কাছে যাওয়া। আর এটার কন্ট্রোলটা কে করবে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। ওকে, আচ্ছা এবার আসেন একটু বোঝার চেষ্টা করি যে ফিফার মালিক কে, আর ফিফা প্রতিষ্ঠাই বা হইলো কিভাবে। এখন আমরা যে ফুটবল বাংলাদেশে ধরেন যে কোনো একটা খেলা হবে বা কিছু হবে, এটার কিন্তু একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা আছে, যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড হচ্ছে ক্রিকেট নিয়ন্ত্রণ করবে, বা ফুটবল ফেডারেশন আছে যারা ফুটবল নিয়ন্ত্রণ করবে। এরকম বাংলাদেশ তো একটা দেশ, হ্যাঁ। এখন সারা পৃথিবীর ফুটবলটা নিয়ন্ত্রণ করার জন্য একটা একক সংগঠনের প্রয়োজন ছিল। কারণ হচ্ছে যে ধরেন বাংলাদেশ বাংলাদেশের মতো খেলতেছে, আর্জেন্টিনা আর্জেন্টিনার মতো খেলতেছে, ইউরোপের জার্মানি জার্মানির মতো খেলতেছে। আসলে সারা পৃথিবীর সকল দেশগুলোকে যে একটা জায়গায় মানে নিয়ে এসে একটা নির্দিষ্ট ফরম্যাটে বা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে নিয়ে আসা, অর্গানাইজ করা বা ডেভেলপ সারা বিশ্বে ফুটবলটাকে ছড়িয়ে দেওয়া। মানে আজকে যেমন আপনি দেখেন যে ফুটবলটার যে এত জনপ্রিয়তা, এটা কিন্তু একদিন হয়নি। এই ফুটবলের জনপ্রিয়তাটা যেন বাড়ে, ফুটবলটা যেন আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ে, এই সকল দায়িত্বগুলা পালন করার জন্য সারা বিশ্বের, এখন তো তাও বিশ্ব কম্পারেটিভলি অনেক স্টেবল। আগে মানে স্টেবল বলতে যুদ্ধ চলতেছে, যুদ্ধ হতে পারে, কিন্তু ওই আরো 100-150 বছর আগে ওই সময় আরো বেশি যুদ্ধের একটা ব্যাপার স্যাপার ছিল আর কি। এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দেখা যাচ্ছে এক দেশের সাথে আরেক দেশের মানে মেলবন্ধন করে রাখবে এই সম্ভাবনা বা সুযোগটা অনেক কম ছিল। তো আসলে এই রাজনৈতিক মতবাদ এড়িয়ে গিয়ে সকল পৃথিবীর সকল দেশের মধ্যে এই ফুটবলের যে ব্যাপারটা বা ফুটবলকে জনপ্রিয় করার জন্য বা ফুটবলকে ডেভেলপ করার জন্য একটা একক সংগঠনের প্রয়োজন ছিল আর কি। কারণ ধরেন এখন প্রতিটা দেশ তার নিজের দেশ নিয়ে ব্যস্ত, আঞ্চলিক নিয়ন্ত্রকরা তাদের অঞ্চলকে নিয়ে ব্যস্ত, কিন্তু সেন্ট্রাল সারা পৃথিবীর জন্য কোনো কিছু ছিল না। তো এই চিন্তা করে আসলে মূলত ফিফার জন্ম হয়েছে। ফিফা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এটা সৃষ্টি হয়েছে 1904 সালের 21শে মে। তো এটার জন্মকালীন বা সৃষ্টিকালীন সদস্য ছিল 60টা দেশ বা সাতটা দেশ। তো পরবর্তীতে বা বর্তমান পর্যন্ত এটার সদস্য সংখ্যা হচ্ছে 211টা দেশ। যেমন আর্জেন্টিনা একটা দেশ, মানে দেশের যে ফুটবল ফেডারেশনটা আছে তারা হচ্ছে সদস্য। যেমন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন হচ্ছে আর্জেন্টিনার দলের বা আর্জেন্টিনার দেশের
ফুটবলের প্রতিনিধি, বাংলাদেশের আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, জার্মানি হলো ফুটবলের একটা নিয়ন্ত্রক সংস্থা আছে। তো এই ফুটবলের যে অ্যাসোসিয়েশন গুলো আছে সেগুলাই হচ্ছে ফিফার মেম্বার। এবং ফিফা কোনো একক বা কোনো প্রাইভেট মালিকানাধীন প্রতিষ্ঠান না, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এবং এই ফিফার অ্যাকচুয়াল মালিক হচ্ছে এই 211টা সদস্য দেশ। এই 200 ফিফার যা কিছু হয় 211টা দেশের মতামত নিয়েই হয়। আর ফিফার যত মুনাফা হয় বা ডেভেলপমেন্টের যা ডিস্ট্রিবিউশন হয় এই 211টা দেশের মধ্যেই হয়। আর বর্তমান সময়ে ফিফা মোটামুটি যে আইনটাতে পরিচালিত হয় সেটা হচ্ছে সুইজারল্যান্ডের আইন দিয়ে পরিচালিত হয়। কারণ কোনো না কোনো একটা দেশের আইনের আন্ডারে তো জিনিসটা চলতে হবে। আর সুইজারল্যান্ডকে সবাই কম বেশি কেন্দ্র হিসেবে বেছে নেয়, কারণ সুইজারল্যান্ডকে আমরা সবাই জানি এটা একটা নিরপেক্ষ দেশ। যার জন্য সুইজারল্যান্ডকে মোটামুটি সবাই একটা নিরপেক্ষ দেশ হিসেবে জানে এবং কেন্দ্রগুলো ওইখানে বেছে নেয়। তো ফিফার হচ্ছে যে রেজিস্ট্রেশন এখন সুইজারল্যান্ডে আছে বা সুইজারল্যান্ডের আইন দিয়ে পরিচালিত হয়। আরেকটা ইয়ে আছে যে ফিফার 211টা দেশের কাছ থেকে তো সবসময় সব কিছু মেনে নেওয়া সম্ভব না। এই জন্য তারা 37টা দেশের একটা কাউন্সিল বানায় প্রতি নির্দিষ্ট সময় পর পর। ওই 37টা দেশ মূলত ডিসিশন মেকিং এর কাজটা করে। এটাও একটা ভোটাভুটির প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে যায় এবং লিডার হিসেবে থাকে যে প্রেসিডেন্ট থাকে তিনি। এখন ফিফার যে বিক্রি নিয়ে এত আলোচনা, আসলে ফিফার আয় কত? ফিফার আয়টা কিন্তু প্রতি বছরে হিসাব করে না, প্রতি 4 বছরে হিসাব করে। যেমন এই 2026 শেষ হয়ে যাওয়ার পরে একটা হিসাব, মানে 2026-এর আগে ছিল 22, 23 থেকে 26 এই 4 বছরের একটা হিসাব। তার আগের 23-এর আগে ওই যে 19 থেকে 23 এরকম 4 বছর পরে পরে তাদের মূলত হিসাবটা করা হয়। এই যা হয় এই 4 বছরের চক্র ধরে হিসাবটা করা হয়। তো এই 2026 সালে ফিফার মানে এই 4 বছরের চক্রে ফিফার আয় হচ্ছে $15 বিলিয়ন। মানে এটা কিন্তু বিশাল একটা আয়। মানে একটা ক্রীড়া বা স্পোর্টস অর্গানাইজেশনের এরকম আয় অন্য কোনো স্পোর্টস এ নাই। ফিফারও আগে ছিল না, 2026-এ এসে একদম হাইয়েস্ট, আগে সব রেকর্ড ভেঙে ফেলছে। মানে অলমোস্ট ডাবল হয়ে গেছে। আগে আগের সময়গুলোতে এটা হতো 7 বিলিয়ন, তার আগে রাশিয়াতে ছিল 6.5 বিলিয়নের মতো। কিন্তু এবার এসে সব রেকর্ড ভেঙে দিয়ে $15 বিলিয়ন মানে তারা আয় করেছে 4 বছরের চক্রে। এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যে বর্তমান প্রেসিডেন্ট আছে তিনি। কারণ আগে ফিফার খেলাই হতো মূলত 32টা দেশ দল নিয়ে আর কি। ফাইনাল যে অনুষ্ঠানটা এটা 32টা, এবার কিন্তু সেটা 48টা দল নিয়ে করছে। তো ওনার প্ল্যান হচ্ছে সামনে 64টা দেশ হচ্ছে যে টুর্নামেন্টে খেলবে। তাতে কি হবে, ম্যাচের সংখ্যা বাড়বে। যত ম্যাচের সংখ্যা বাড়বে স্পন্সরশিপ ইনকাম গুলো বাড়বে, টিভিতে তত বেশি প্রচার হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন ফিফার যে আয়গুলা হয়, ফিফার আয়ের উৎস আছে কয়েকটা। সবচেয়ে বড় উৎসটা হচ্ছে টিভি সম্প্রচার সত্ত্ব। এটা প্রায় 39 থেকে 40% ইনকাম তৈরি করে এই এই সোর্সটাই। ধরেন বাংলাদেশে যে আমরা এবার 2026-এ মানে ফুটবল খেলা দেখলাম বিটিভি বা অন্যান্য যারা বাংলাদেশে নিয়েছে ওরা বিটিভি থেকে মূলত নিয়েছে। তো বিটিভি কিন্তু প্রায় 97 কোটি টাকা না কত এরকম একটা বড় অ্যামাউন্ট দিয়ে সত্য কিনে নিয়ে আসছিল বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের যেরকম দেখানোর জন্য সত্যটা নিয়ে আসছে, পৃথিবীর সব দেশই কিন্তু এরকম ফিফার কাছ থেকে সত্য কিনে নেয় এই টিভি সত্য, মানে টিভিতে খেলাটা দেখানোর জন্য। এতে করে বাংলাদেশ টেলিভিশনেরও কিন্তু লাভ, কারণ যখন সে খেলা দেখাবে সবাই টিভি দেখবে, তখন তারা অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম করতে পারবে। তো এটা একটা লাভজনক বিনিয়োগ আসলে। কারণ এত পরিমাণ মানে অডিয়েন্স এই খেলার দেখার জন্য। তারপর হচ্ছে মার্কেটিং এবং স্পন্সরশিপ। দেখবেন অ্যাডিডাস হচ্ছে যে প্রচুর অ্যাডিডাস একটা প্রতিষ্ঠান, মানে একটা কোম্পানি। তারা হচ্ছে যে স্পোর্টস ওয়্যারের মূলত স্পন্সর করে। আপনারা দেখবেন যে অ্যাডিডাস এর জার্সি, এরকম একটা কথা বলা হচ্ছিল ফাইনালের সময় যে স্পেন বা আর্জেন্টিনা যেই জিতুক না কেন আসলে জিতবে কিন্তু অ্যাডিডাস। কারণ হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা দুইটা দলকেই স্পোর্টস ওয়্যারের স্পন্সর হচ্ছে অ্যাডিডাস। তো এরকম অ্যাডিডাস যে ফিফার বিভিন্ন দলকে বা ফিফার বিভিন্ন প্লেয়ারদের ফিফাতে কোনো একটা টুর্নামেন্টে যে তারা স্পোর্টস ওয়্যার সাপ্লাই করে তাদের লোগোটা যে ইউজ করবে, ব্র্যান্ডিংটা করবে, এই জন্য তারা কিন্তু মার্কেটিং ফি দেয় ফিফাকে। এটাও কিন্তু ফিফার একটা আয়। তারপরে হচ্ছে যে টিকিট বিক্রি এবং হসপিটালিটি। ধরেন যে মাঠে খেলাটা দেখানো হয় অনেক মানুষ কিন্তু খেলা দেখতে যায় এবং
স্পেশালি ব্রাজিল, আর্জেন্টিনা বা আরো কয়েকটা দলের ফ্রান্স, এই দলগুলোর খেলা যখন হয় না, আপনি দেখবেন যে মাঠে মানে কোনো সিট ফাঁকা থাকে বলে মনে হয় না। সব টিকিট বিক্রি হয়ে যায়, এবং টিকিট বিক্রি কিন্তু আপনি মাঠে গিয়ে খেলা দেখেছেন কিনা জানি না। আহ, আমরা যদি মাঠে গিয়ে কোনো খেলা দেখতে যাই, যে টিকিটটা এটা কিন্তু মোটামুটি ফিক্স থাকে, যে যেই যান এত টাকা টিকিট, 50, 100, 150, 200 যেটাই হোক। কিন্তু ফিফার টিকিটের ক্ষেত্রে কিন্তু টিকিটের দামটা কিন্তু ফিক্স থাকে না। এটা কিন্তু এয়ারলাইন টিকিটের মতো অনেকটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সাথে দাম বেড়ে যায়। যেমন ফাইনালের দিকে অনেক দামে টিকিট বিক্রি হয়েছে, কিংবা এরকম কোনো ম্যাচ যখন হয়, যখন হাড্ডাহাড্ডি লড়াই হবে, ওই ম্যাচগুলোতে টিকিটের অনেক দাম বেড়ে যায়। তো এখান থেকেও বেশ ভালো একটা ইনকাম হয় ফিফার। আবার ধরেন ভিআইপি ফ্যাসিলিটির যে ইগুলো, ভিআইপি ফ্যাসিলিটি আছে কিছু টিকিটে, সেগুলোর জন্য আবার বাড়তি দাম গুনতে, এগুলো ফিফার ইনকাম। আবার লাইসেন্সিং সত্ত্ব, ধরেন ইএই স্পোর্টস নামে একটা গেম আছে, যারা গেম খেলতে পছন্দ করে তারা জানে। তো ওইখানে তারা ফিফার যে লোগোটা ইউজ করে, এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যায় না। ওই ইএই স্পোর্টস বা বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম বা আরো অন্য যারা ফিফার লোগোটা ইউজ করে বা ফিফার মেকানিজম ইউজ করে বা ফিফার ফিফার আপনি যখন বুঝবেন যে ফিফার কিছু একটা হচ্ছে, এগুলো কিন্তু তারা ফ্রিতে ইউজ করতে পারে না। এটা কিন্তু তার টাকা দিয়ে লাইসেন্সটা কিনে নেয়। তাছাড়া ফিফা ফুটবল যেভাবে মানে এত জনপ্রিয় হয়েছে, যে সামনের দিনগুলোতে কিন্তু এই ফিফার দেখবেন যে এই টুর্নামেন্ট গুলো আরো বেশি ইনকাম করতে থাকবে। কাজে এই ফিফার মতো একটা প্রতিষ্ঠানের বা এত জনপ্রিয় একটা প্রজেক্টের বা প্রোগ্রামের বা একটা প্রতিষ্ঠানের মালিকানা নিতে পারা কিন্তু একটা লাইফ টাইম বেনিফিটের একটা ব্যাপার। মানে যদিও থ্রাইভ কে সুযোগ দেওয়া হয়েছে, কেন সুযোগটা আসছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বাট এরকম কিন্তু আরো শত শত প্রতিষ্ঠান রেডি হয়ে বসেই আছে টাকা নিয়ে, যে ভাই তোমার কত টাকা লাগবে তুমি নিয়ে যাও, বাট আমাকে মালিকানা দাও। কিন্তু ফিফা আসলে কখনোই এরকম আলোচনা আগে শোনা যায়নি, কারণ এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো এখন এই ফিফার যে বিক্রির যে পরিকল্পনাটা, এখানে ঝামেলাটা লাগলো কোথায়? ঝামেলাটা লাগছে মূলত ওয়েফা। ওয়েফা ঝামেলাটা লাগিয়েছে। ওয়েফা হচ্ছে ইউইএফএ, বা ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা। অর্থাৎ ওই যে একটু আগে বললাম, ফিফা হচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, অর্থাৎ সারা বিশ্বে ফুটবল পরিচালনা এবং ফুটবল ডেভেলপমেন্ট বা ফুটবল মার্কেটিং, এই কাজগুলো হচ্ছে তারা করে। তাদের ক্ষেত্রে কোনো দেশের ব্যারিয়ার না, সারা পৃথিবীর সকল দেশই নিয়ে তাদের কাজ। কিন্তু ফিফার আন্ডারে অঞ্চল ভিত্তিক ফুটবলও কিন্তু আছে। যেমন এশিয়ার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন বা ফেডারেশন, এরকম একটা নিয়ন্ত্রক সংস্থা আছে। এটা হচ্ছে এশিয়ার যে দেশগুলো আছে এদেরকে নিয়ন্ত্রণ করে। তারপরে ইউরোপের যে দেশগুলো ফুটবল খেলে, ওদের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে উয়েফা বা ইউইএফএ, ইউরোপিয়ান ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তো এই উয়েফার সদস্য হচ্ছে 55টা দেশ, মানে 55টা ইউরোপিয়ান দেশ হচ্ছে উয়েফার সদস্য। এই 55টা দেশ কিন্তু আবার ফিফারও সদস্য। আচ্ছা, আর উয়েফা যদি ইউরোপিয়ান লিগ ওদেরকে বলে যে তুমি এটা করবা না, ওরা কিন্তু বাধ্য সেটা থেকে বিরত থাকতে। তা এখন এই ফিফার প্রেসিডেন্ট যখন 20% শেয়ার বিক্রি করে দিতে চাইলো ওই আমেরিকান থ্রাইভ ক্যাপিটালের কাছে, সবচেয়ে প্রথমে এবং সবচেয়ে বড় বাধাটাই দিছে এই ওয়েফা। তারা বলছে যে না ভাই, এইটা আমরা মানি না। ফিফা কোনো বিক্রির জিনিস না, ফুটবল কোনো বিক্রির জিনিস না। ফুটবল হচ্ছে যে মানুষ, মানুষের যে ফুটবলের যে একটা আত্মা, একটা যে ভালো লাগা, মানুষ যে খেলবে, স্বাধীনতা, যদি এটার মালিকানা বিক্রি করে দেওয়া হয় তাহলে এই স্বাধীনতাটা আর ফিফার হাতে থাকবে না পুরোপুরি। কারণ কি? কারণ হচ্ছে যখনই ফিফা কিন্তু একটা নন প্রফিট অর্গানাইজেশন, তো যখনই একটা কমার্শিয়াল অর্গানাইজেশন আসবে মালিকানায়, তখন স্বাভাবিকভাবেই সে প্রথমেই চাইবে তার প্রফিট যেন বেশি হয়। কাজেই স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে নতুন নতুন নিয়ম আনবে। তারপরে ধরেন অনেক নিয়ম নীতিতে পরিবর্তন আসতে পারে। এইবার কিন্তু উয়েফা এমনিতেই ক্ষেপা ওই ফিফার প্রেসিডেন্টের উপরে, কারণ ট্রাম্পের একটা মানে অযৌক্তিক প্রস্তাব তার রাখতে হয়েছে। সেটা কি? আমেরিকার যে ফুটবল টিম, তাদের একটা প্লেয়ারকে কিন্তু লাল কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে এই লাল কার্ডটা তুলে দিতে হবে, এবং ফিফার প্রেসিডেন্ট কিন্তু সেটা তুলে দিছে। বাট এটা কিন্তু ফুটবল নিয়মের সাথে যায় না। এই কাজটা আহ, কেন করেছে ফিফার প্রেসিডেন্ট আমি জানি না।
বাট এইটা কেউ ভালোভাবে নেয় নাই, উয়েফা একদমই নিতে পছন্দ করে না এই জিনিসটা, কারণ নিয়মের মধ্যেই চলবে, এটাই হওয়ার কথা, সবসময় তাই হয়ে আসছে। যার কারণে এরা বাধা দিছে, যে এরা সোজা কথা বলছে যে ফিফার যদি বিক্রির এই ধরনের কোনো আলোচনা ফার্দার আগায়, আমরা, যে আমাদের 55 সদস্য দেশ আছে, আমরা ফিফা থেকে বের হয়ে যাবো, আমরা ফিফাতে আর কোনো ম্যাচ খেলবো না, ফিফার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবো না। এখন এই হুমকিটাই সবচেয়ে বড় হুমকি, এবং এই হুমকি ফিফার পক্ষে আসলে অ্যাভয়েড করাটা খুব একটা সহজ না। ও, তাদের ফিফার আরো ছিল যে তারা আসলে 4 বছরের পরিবর্তে 2 বছর পর পর বিশ্বকাপ ফুটবল খেলবে। আসলে এত অল্প সময়ের ব্যবধানে ফুটবল খেলাটা কিন্তু কঠিন একটা কাজ। প্লেয়ারদের পর্যাপ্ত সময় দিতে হয়, প্লেয়াররা কিন্তু প্রচুর পরিমাণে ফুটবল ম্যাচ খেলে। আন্তর্জাতিক ফুটবল ছাড়াও লিগ আছে, তারা কন্টিনিউয়াসলি ফুটবল কোনো না কোনো ম্যাচ খেলতে থাকে, তাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস এর একটা ব্যাপার আছে। তো যদি যারা, ধরেন যারা 10টা ম্যাচ খেলতে পারবে, তাদের উপরে যদি আপনি 20টা ম্যাচ চাপিয়ে দেন, তাহলে কিন্তু তারা ফিজিক্যালি আর অতটা ফিট থাকতে পারবে না, তাদের ক্ষতি হবে স্বাভাবিক। তো এই জিনিসগুলো ওয়েফা আসলে মেনে নিতে চায়নি। তো পরবর্তীতে ওয়েফার সাথে ওই আপনার আমেরিকান যে কনকোকেফ নামের আমেরিকান যে নিয়ন্ত্রক সংস্থা আছে, মানে উত্তর আমেরিকার, তারপরে হচ্ছে এশিয়ান যে নিয়ন্ত্রক সংস্থা, তারা উপরে একমত পোষণ করছে যে না, ফিফা বিক্রি করা যাবে না, আহ, এটা বিক্রির জিনিস না, ফিফা এভাবেই চলবে যেভাবে চলে আসছে এতদিন। আর ফিফা কেন এই হুমকিটা অ্যাভয়েড করতে পারতেছে না, কারণ হচ্ছে উয়েফা যদি 55টা দেশ উইথড্র করে নেয় ফিফা থেকে, 55টা ইউরোপিয়ান দেশ, ফুটবলে কিন্তু সবচাইতে আকর্ষণ ধরে রেখেছে এই ইউরোপিয়ান দেশগুলোই। তারা যদি চলে যায় ফিফা থেকে, তাহলে ফিফার যে টুর্নামেন্ট গুলো আয়োজন করা হবে সেখানে কিন্তু আর ইউরোপিয়ান কোনো দল খেলবে না। এতে সমস্যা কি, মানুষজন আর খেলা আগ্রহ নিয়ে দেখবে না, মানুষজন টিকিট কাটবে না, খেলা দেখতে যাবে না, কারণ কোনো আগ্রহ নাই, কোনো ইন্টারেস্টিং কিছু নাই। এর ফলে যেটা হবে, কোনো স্পন্সররাও আর ফিফার এখানে যাবে না। কেন যাবে? কারণ মানুষই যেখানে দেখে না, সেখানে স্পন্সর করে টাকা ঢালার তো কোনো যুক্তি নেই। তো আস্তে আস্তে ফিফা মারা যাবে, সোজা কথা। মানে বাংলাদেশ যদি বলে আমি খেলবো না, তাতে ফিফার কিছু যায় আসে না। বা এশিয়ান কোনো সব দেশই যদি বলে যে আমরা ফিফাতে খেলবো না, কিচ্ছু যায় আসে না। আফ্রিকান দেশগুলো যদি বলে যে ফিফার কোনো মানে খেলায় আমরা খেলবো না, তাতেও কিছু যায় আসে না। বাট ইউরোপকে ছাড়া আসলে ফুটবল কখনোই ফিফা এগিয়ে নিতে পারবে বলে মনে হয় না, মানে ওই পরিস্থিতি এখনো হয়ে ওঠে নাই আর কি। তো যার কারণে ফিফা প্রেসিডেন্ট আসলে শেষ পর্যন্ত ভয় পেয়ে গেছে, কারণ এই আইডিয়াটা, মানে ফিফার যে ফুটবলের যে ইটা মেকানিজমটা, বা ফিফাকে বিক্রি করার দেওয়ার আইডিয়াটা আসলে কেউ পছন্দ করেনি। একজন সাধারণ অডিয়েন্স হিসেবে আমারও পছন্দ না, কারণ ফুটবল এমন একটা জায়গা যেখানে নিরপেক্ষভাবে সবাই স্বাধীনভাবে খেলাটা উপভোগ করবে, এখানে বাড়তি কোনো চাপ থাকবে না। কিন্তু সেই জায়গাতে যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ চলে আসে, রাজনৈতিক নিয়ন্ত্রণটা এই জন্যই বলছি, কারণ যখন আমেরিকান একটা কোম্পানি আসবে মালিকানায়, সেই নিয়ন্ত্রণটা কোনো না কোনো ভাবে আমেরিকান সরকারের হাতেই থাকবে। আস্তে আস্তে গিয়ে এবার যেমন মালিকানা ছাড়াই ডোনাল্ড ট্রাম্প যেভাবে ক্ষমতাটা প্রয়োগ করেছে, সামনে তাই করবে, এতে কোনো ভুল নাই। অন্য যেই আসুক না কেন প্রেসিডেন্ট, তাই করার চেষ্টা করবে। এই জিনিসটা আসলে কেউ পছন্দ করে নাই, কারণ ক্ষমতা দিয়ে একটা কিছু আমি করে ফেলে বিরাট বড় লোক আসতে পারি, এবং বড় মানুষ হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করতে পারি, বাট মানুষজন কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে না। তো যাই হোক, শেষ পর্যন্ত ব্যাপার যেটা হয়েছে যে এরকম যখন হুমকি আসতেছে, সবাই না বলতেছে যে খেলাধুলা করবো না ফিফার সাথে, তখন জিয়ানো ইনফান্তিনো, মানে ফিফার যে প্রেসিডেন্ট, সেই প্রস্তাব থেকে সরে আসছে, যে বুঝছে যে আসলে আহ, এটা খুব একটা আগানো যাবে না, কারণ কারো এতে সমর্থন নেই। তো আর এটা, আর এই কাজ করতে গিয়ে এই প্রেসিডেন্ট নিজে একটা সমস্যায় পড়ছে। উনি কিন্তু অলরেডি 11 বছর যাবত এই দায়িত্বে আছেন, বাট ওনার এই 11 বছরের ইতিহাসে কখনো মনে হয় এতটা রিস্কে পড়ে নাই ওনার মানে ক্যারিয়ার নিয়ে। এখন হচ্ছে যে সবাই বলতেছে যে এই প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে। তারপরে ফিফার যে সিইও আছে, সে বলতেছে যে এটা কোনো ফিফার প্রকল্প না, এই বিক্রির প্রকল্পটা কোনো ব্যক্তির প্রকল্প, এটা কোনো ফিফার মূল প্রকল্প হইতে পারে না। আর এই ফিফার প্রেসিডেন্টের যে এই যে ডিসিশনটা, সে কিন্তু এই ডিসিশনটা কারোর সাথে নিয়ে আলোচনা করে নাই। সে নিজে মনে করছে যে আমার এই ডিসিশন নিতে হবে, বা ট্রাইব ক্যাপিটালের সাথে বসে এই ডিসিশনটা নিছে। তো জোর করে ডিসিশনটা সে চাপিয়ে দিতে চেষ্টা করছিল আর কি। তো যার কারণে
তার এই ডিসিশনটার বিরোধিতা করে বা প্রতিবাদ করার জন্য তার যে সিনিয়র উপদেষ্টা আছে সেও পদত্যাগ করছে। আবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও কিন্তু তার সমালোচনা করছে, সেও বলতেছে যে না, এই সংস্থাতে নতুন লোক দরকার, প্রেসিডেন্ট হিসেবে এই লোক আর যোগ্য না। তো শেষ যতটুকু জানা গেছে যে ওয়েফা আসলে, যদিও ফিফা এই ডিসিশন থেকে সরে আসছে এবং অফিসিয়াল লেটার দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছে যে আসলে এটা করা হবে না, তারপরে ওয়েফা এখন পর্যন্ত আহ, বলে যাচ্ছে যে না, তারা আর ফিফার সাথে থাকবে না। তো এই পর্যন্তই সর্বশেষ আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমিও চাই না আসলে ফিফা বিক্রি হোক, ফিফা যেভাবে আছে সেভাবেই থাকুক। আহ, কারণ ফুটবলটা যেভাবে জনপ্রিয় হচ্ছে সামনের দিনগুলোতে অনুমান করা যায় এটা আরো বেশি জনপ্রিয় হতে থাকবে, কারণ এই খেলাটা সবাই পছন্দ করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।